এটিএন নিউজ দেখছেন। ৩টার নিউজ আওয়ারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আদ্রিতা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। বড় ধরনের পরিবর্তন ছাড়াই আজ জাতীয় সংসদে পাশ হলো আগামী অর্থবছরের বাজেট। 7,97,000 কোটি টাকার এই বাজেট কার্যকর হচ্ছে কাল সোমবার থেকেই। সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাজেট পাশ হয়। গোলাম কাদির রবুর রিপোর্ট। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। বাজেট পাশের সময় সংসদে ছিল না কোনো উত্তাপ উত্তেজনা, এমনকি ওয়াক আউটও। গেল কয়েক বছর ধরে এমন চিত্র। বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের ছিল সরব উপস্থিতি। সংসদে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। অধিবেশনের শুরুতেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের খরচের জন্য মঞ্জুরি দাবি তুলে ধরেন। বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা এসব দাবির বিপরীতে ছাঁটাই প্রস্তাব আনেন, যদিও তা কণ্ঠভোটে নাকচ হয়। এই মধ্যবিত্তদের মধ্যেও একটা ভাতা চালু করার আমি প্রস্তাব। এরপরেই অর্থমন্ত্রী প্রস্তাব করেন আগামী অর্থ বছরের বাজেট ব্যয়ের বাইরে সরকারের বিভিন্ন ধরনের সংযুক্ত দায় মিলিয়ে রাজস্ব ব্যয়ের জন্য নির্দিষ্টকরণ বিল পাশের। এই মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। যা পরে কণ্ঠভোটে দেন স্পিকার। সর্বসম্মতিক্রমে পাশ হয় নির্দিষ্টকরণ বিল। আর এসবের মধ্য দিয়েই পাশ হয় নতুন অর্থ বছরের বাজেট, যার বাস্তবায়ন শুরু সোমবার থেকেই। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে। এর আগের দিন সর্বোচ্চ আয়কর হার 30% থেকে কমিয়ে 25% করা, কালো টাকা সাদা করার সুযোগ, এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বহাল, 15% বেশি কর দিলে কর নথি নিরীক্ষা না করার বিধান রেখে পাশ হয় অর্থ বিল 2024। নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে। অন্যদিকে বাজেটের অন্যান্য বরাদ্দ এবং বিষয় ঠিকই থাকছে। গেল 6 জুন 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। এইচএসসি পরীক্ষার খবর। সিলেট ছাড়া একযোগে সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছর জুনে পরীক্ষা হলেও আগামী বছর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে এপ্রিলে। 30 জুন থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট। বর্ষার বৃষ্টি স্বাভাবিক হলেও এদিনের সকালের বৃষ্টিটা এসেছে বিড়ম্বনা নিয়ে। এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের অনেককেই পরীক্ষায় বসতে হয়েছে অনেকটা আধা ভেজা হয়ে। জ্যাম এড়াতে অনেক শিক্ষার্থী কেন্দ্রে এসেছিল সকাল সকাল, তবে আগে এসেও নাকাল হতে হয়েছে বৃষ্টিতে। পরীক্ষা শুরু 30 মিনিট আগে শিক্ষার্থীদের হলে আসার নির্দেশনা, তাই শেষ মুহূর্তে দৌড়ে এসে ঢুকেন অনেকে। তো আমাদের তো এখানে 9:30 আমার মেয়ের থাকার কথা ছিল, সেখানে আমি যে 5 মিনিট আগে আসতে পারছি। প্রথম দিনে পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্রের। 3 ঘন্টার পরীক্ষা শেষে প্রশ্নপত্র ভালোই হওয়ার কথা জানান শিক্ষার্থীরা। বাচ্চাদের নিয়ে একটু টেনশন, কিভাবে পরীক্ষাটা দিতেছে, হ্যাঁ ভিতরে কিভাবে আছে। প্রশ্ন ফাঁসের চেষ্টা ও প্রশ্ন ফাঁস ঠেকাতে শনিবার থেকে 11 আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা আছে। চলতি বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে ফিরলেও করোনাকালে লন্ডভন্ড হওয়া এইচএসসি রুটিন 5 বছর পর আগামী বছর ফিরবে পুরনো নিয়মে। স্বাভাবিকভাবে সবারই ভয় লাগে, তো আমারও সেম অবস্থায়। প্রথম এক্সাম, সবার ভয়টা কাজ করে ভিতরে। এবছর দেশের 11টি বোর্ডের অধীনে পরীক্ষার্থী 14,50,790 জন। গত বছর থেকে এবছর পরীক্ষার্থী বেড়েছে 91,448 জন। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। বিরূপ আবহাওয়ার মধ্যে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে বৃষ্টি মাথায় নিয়ে যানজটের মধ্যে শিক্ষার্থীদের আসতে হয়েছে কেন্দ্রে। পরীক্ষা শেষে আবারও বৃষ্টির কবলে পড়ে সড়কের যানজটে চেপে তাদের ফিরতে হয় ঘরে। আমিনুল ইসলামের রিপোর্ট। সাত সকালে প্রবল বৃষ্টি মাথায় করে পরীক্ষা কেন্দ্রে ছুটতে হয় এইচএসসি পরীক্ষার্থীদেরকে। বৃষ্টির কারণে রাজধানীর পথে পথে যানবাহন সংকট। যানজটের কারণে সন্তানকে কেন্দ্রে নেওয়ার পথে ভোগান্তি পোহালেন অভিভাবকরা। গাবতলী টেকনিক্যাল অনেকটাই জ্যাম পাইছি, কিন্তু এই জিনিসগুলা একটু ক্লিয়ার রাখা উচিত, কারণ পরীক্ষার্থী অনেক জায়গায় আটকে গেলে পরীক্ষা তো আবার দিতে পারবে না, সেই ছাত্রটার জন্য সমস্যা।
বৃষ্টির জন্য রিক্সা পাই না, তারপর আপনি জ্যাম, এই জন্য ভিজা ছেলেকে নিয়ে ভিজা আসতে হয়েছে। বৃষ্টির কারণে এই মিরপুর 10 নম্বরের রিক্সা গাড়ি কিছুই পাওয়া যাচ্ছিল না। অনেক ছাত্রছাত্রী সঠিক সময়ে এখানে উপস্থিত হতে পারেনি। সিলেট বাদে দেশে 10টি শিক্ষা বোর্ডের 13.5 লাখ শিক্ষার্থী এবছর পরীক্ষায় বসেছে। সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও তার আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশের নিয়ম। সড়কে যানজটের কথা ভেবে অনেকে সময়ের বেশ আগেই কেন্দ্রে উপস্থিত হয়েছেন। তবে যারা কিছুটা দেরিতে এসেছেন তাদের পড়তে হয়েছে সকালের বৃষ্টির কবলে। এই বৃষ্টি মাথায় নিয়ে তাদেরকে বসতে হয়েছে পরীক্ষার হলে। সপ্তাহের কর্মদিবসের শুরুর দিন পরীক্ষা শুরু হওয়াতে সড়কের শৃঙ্খলা আনতে বাড়তি চেষ্টা ছিল পুলিশের। পরীক্ষাগুলোর কেন্দ্র, এই কেন্দ্রের পাশে আমাদের একটা বুথ আছে। এই বুথ থেকে কেউ যদি প্রবেশপত্র ভুল করে ফেলে আসে, কেউ যদি ভুল কেন্দ্রে চলে আসে, তাকে আমরা তার নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দিই। একই সাথে আমাদের 5টি মোবাইল গাড়ি এবং 10টি হোন্ডা মোবাইল টিম। যেহেতু যানজটের শহরে ঢাকা, কোথাও যদি কোনো পরীক্ষার্থী আটকে থাকে তাকে আমরা মোটরসাইকেলে করে কেন্দ্রে পৌঁছে দিচ্ছি। তবে 3 ঘন্টার পরীক্ষা শেষে আবারও ভোগান্তিতে পড়তে হয় পরীক্ষার্থীদের। অধিকাংশ শিক্ষার্থীর সঙ্গে একাধিক অভিভাবক কেন্দ্রের আশেপাশে উপস্থিত থাকাতে ভোগান্তি বাড়ে। আরো কিছুদিন পিছাই দিলে, এদের তো আরো 6 মাস সময় ছিল, ইচ্ছা করলে আরো কিছুদিন পরে নিতে পারতো। প্রিপারেশনে তো ওভারঅল প্রিপারেশনে একটু প্রবলেম হয়েছে, এটাই স্বাভাবিক। যেহেতু তারা 6টা মাস পায় নাই, 1.5 বছর পাইছে 2 বছরের জায়গায়, সেহেতু প্রিপারেশনে তো একটু প্রবলেম হয়েছে। তবে যারা ভালো স্টুডেন্ট মোটামুটি তারা অনেকটাই কভার করছে। ক্লাস থেকে বাইরে হইতে আমাদের সমস্যা হয়েছে, এভাবে বিভিন্ন দিক থেকে অনেকটু সমস্যা হইতেছে, ভোগান্তি। যখন গেট থেকে বেরোতে গেছিলাম, যে আমরা তো অনেকটুকু এখন বলতে গেলে এরকম একটা বয়সে যে রাস্তা চিনবো, তবে গার্ডিয়ানরা একে তো সবাই গেটের মুখে ছিল, আর এর মাঝখানে হচ্ছে যে আবার পিছন থেকে স্টুডেন্টদের একটা ভিড়, আর এর মাঝখানে বৃষ্টি হওয়াতে একটু বেশি অসুবিধা হয়ে যায় আমাদের। লক্ষাধিক পরীক্ষার্থী, সাথে তাদের অভিভাবক, তার চাপ পড়ে রাজধানীর সড়কগুলোতে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। সকাল থেকে বৃষ্টির কারণে দেশের কয়েকটি জেলায় ভোগান্তিতে পড়তে হয় এইচএসসি ও সমমান পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের। বৃষ্টি ও যানজটের কারণে দেরিতে কেন্দ্রে পৌঁছান অনেক শিক্ষার্থী। অসৎ উপায় অবলম্বনের অভিযোগে ভালুকায় বহিষ্কার হয়েছেন 10 পরীক্ষার্থী ও 1 শিক্ষক। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রোববার সকাল 10টায় সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড পরীক্ষা নেবে পরে। দিনের শুরুতে আবহাওয়া বৈরী, তা পেরিয়ে চট্টগ্রামের কেন্দ্রগুলোই আসতে শুরু করেন শিক্ষার্থীরা। যানবাহন পেতেও দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানান অনেক অভিভাবক। আমি প্রথমে রিক্সা উঠছি, তারপর বাস উঠছি, আবার রিক্সা উঠছি, তারপর হাঁটি আসছি, প্রায় 1 হাঁটু পানি। আমার যে সিএনজালা, উনি ওই চিপা চাপা অনেক দিকে জায়গা দিকে আমাকে ঘুরিয়ে গড়িয়ে পানির ইয়ার থেকে, তারপর আমি মাঝে মাঝে পানিতে আটকে গেছি। নারায়ণগঞ্জে 29টি পরীক্ষা কেন্দ্রে 22,000 শিক্ষার্থী অংশ নিয়েছেন। বৃষ্টি ও জলবদ্ধতায় ভোগান্তি ছিল নারায়ণগঞ্জেও। বৃষ্টি ভেজা সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার সকল কেন্দ্রে শুরু হয় পরীক্ষা। তবে কেন্দ্রগুলোর আশপাশে বসার ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় দূর দূরান্তে থেকে আসা অভিভাবকদের। সংক্ষিপ্ত সিলেবাসের কারণে প্রস্তুতি ভালো হয়নি, এমন জানান খুলনার শিক্ষার্থী ও অভিভাবকরা। ওদের কোর্সটা কমপ্লিট করতে একটু ব্যাক পেতে গেছে আর কি, মানে সময় পাইনি ওরা আর কি কোর্সটা কমপ্লিট করার জন্য। রাজশাহীর পরীক্ষার্থীরা জানান ভালো প্রস্তুতির জন্য আরো 2-3 মাস সময় পাওয়া গেলে ভালো হতো। ময়মনসিংহের ভালুকায় সাইরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অসৎ উপায় অবলম্বন করায় 10 পরীক্ষার্থী ও সহায়তা করার দায়ে 1 শিক্ষককে বহিষ্কার করা হয়। বহিষ্কারকৃত পরীক্ষার্থীরা সবাই উপজেলার মর্নিং সান কলেজের শিক্ষার্থী। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অন্যান্য খবর, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সহ 3টি দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন সহ সর্বাত্মক আন্দোলনের ডাক দিলেন শিক্ষকরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে নতুনভাবে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরও 2টি দাবি, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু করা। 3টি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সরকারি সব বিশ্ববিদ্যালয়ে আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। সরকার অনতিবিলম্বে এই যৌক্তিক দাবি মেনে নেবেন যাতে আমরা ক্লাসে ফিরে যেতে পারি
অন্যথায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 জুলাই 2024 থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সর্বাত্মক কর্মবিরতি পালন করবে। মোবাইল ফোনে কল ড্রপের জন্য গ্রাহককে ক্ষতিপূরণ দিতে টেলিকম অপারেটরদের বাধ্য করার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আগামী 30 অক্টোবরের মধ্যে গুলশান, বনানী সহ বেশ কয়েকটি স্থানে বাণিজ্যিকভাবে 5G সেবা চালু করার নির্দেশ দিয়েছেন তিনি। দেশের মোবাইল অপারেটরদের কল ড্রপ এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে কঠোর হবার হুঁশিয়ারি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ক্ষতিপূরণ দেওয়ার কথা, সেটা আমরা আরো কঠোরভাবে প্রয়োগ করব। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে গ্রাহক সেবার মান উন্নয়নে মোবাইল অপারেটরদের সাথে বৈঠকে অসন্তোষ জানান তিনি। আমরা কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব, যাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটর গুলো একটা চাপে থাকে যে না, তারা যদি সেবা না দেয় তাহলে তাদের আর্থিকভাবেও তাদের ক্ষতিপূরণটা দিতে হবে। আগামী 30 অক্টোবরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল, চট্টগ্রাম বন্দর, গুলশান, বনানী এলাকায় বাণিজ্যিকভাবে 5G সেবা চালুর নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সেই সাথে গ্রাহক সন্তুষ্টির কথা বিবেচনায় ইন্টারনেটের গতি বাড়ানোরও তাগিদ দেন তিনি। ইন্টারনেটের যে গতি, সেই জায়গায় আপনারা যতই ব্যাখ্যা দেন যে এই ওকলার এটা ঠিক না বা স্পিড টেস্টিং যে মেকানিজম, এরা অনেক সময় বায়াস হয়, আমার কথা পরিষ্কার, যেভাবেই হোক আমরা এই গ্লোবাল বেঞ্চমার্কের স্ট্যাটাসে আমরা উন্নীত হতে চাই। আমরা খুব জোর নজর দেব টেকনিক্যাল অডিটের জন্য, আসলেই মোবাইল নেটওয়ার্ক অপারেটররা যা বলছে এটা সত্যি কিনা। এ সময় মোবাইল অপারেটর কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা তাদের নানা সমস্যার কথা জানিয়ে কাঙ্ক্ষিত গ্রাহক সেবা দিতে না পারার কারণও জানান। আমরা আপনার কাছে দায়বদ্ধ, কিন্তু কাস্টমারদের কাছে রেগুলেটরি এন্ড সাবস্ক্রাইবার সব অপারেটর দুইজন একসাথে দায়বদ্ধ। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। আরামদায়ক ও সাশ্রয়ী নৌযানে যাত্রী খরা। নৌপথে যাত্রী ও নৌযান কমে যাওয়ার কারণ হিসেবে দেখা হচ্ছে পদ্মা সেতু নিয়ে সহজ যাতায়াত, প্রধান নদীগুলোয় তীব্র নাব্য সংকট, ভাড়া নিয়ে নৈরাজ্য এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে। আমাদের প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কিছুদিন আগেও যাত্রীদের কোলাহল আর লঞ্চের সাইরেনে মুখর থাকত সদরঘাট বা বরিশাল লঞ্চঘাট। সেই সুদিন আর নেই। বরিশালের লঞ্চ মালিকরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চল থেকে ঢাকার পথে 2 শতাধিক লঞ্চ চলাচল করত, বর্তমানে চলছে 30 থেকে 40টি, তাতেও যাত্রী মেলে না। বরিশালের অভ্যন্তরীণ 50টি রুটের মধ্যে 31টি বন্ধ হয়ে গেছে। যাত্রী খরা পটুয়াখালী রুটেও। প্রতি ট্রিপে 2 থেকে 3 লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। এর প্রভাব পড়েছে শ্রমিকদের উপরও। লঞ্চের অর্ধেকেরও বেশি স্টাফ চাকরি হারিয়েছেন। টাকা পয়সা যে পাই এতে ফ্যামিলি চলার মতো না। 150 সিট কেবিনের মধ্যে 30 সিট বুকিং হয়েছে, এই দুই মিলিয়ে আছি। নদী বেষ্টিত মুন্সিগঞ্জে এক সময় জেলা থেকে উপজেলায় যাতায়াতের স্বস্তি নৌপথে, অথচ বন্ধ হয়ে গেছে মুন্সিগঞ্জ, কাঠপট্টি, তালতলা, সিরাজদি খান, ডহরি নৌরুটে লঞ্চ চলাচল। পদ্মা সেতু চালুর পর শিমুলিয়া, মাঝিকান্দি, কাঁঠালবাড়ি নৌরুটও বন্ধ। আমরা পদ্মা সেতু দিয়ে যাইতে পারি দ্রুত, কিন্তু যাওয়ার নিরাপত্তা কম, কিন্তু আমরা লঞ্চে যাত্রী যাওয়া সুবিধা, এই জন্য আমরা যাই। কক্সবাজার মহেশখালী নৌপথে প্রতিদিন পর্যটক সহ কয়েক হাজার মানুষের যাতায়াত। বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই বন্ধ হয় যাত্রী পারাপার। আজও পূরণ হয়নি ফেরি চলাচলের দাবি। ফলে মহেশখালী কক্সবাজার নৌপথে রয়ে গেছে ভোগান্তি ও জীবনের ঝুঁকি। এবং স্পিডবোটের কারণে আমরা ঝুঁকি নিচ্ছি এবং দুর্ঘটনা কবলে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। নানা সমস্যায় জর্জরিত বান্দরবানের ইঞ্জিন চালিত যাত্রীবাহী বোট খাত। এক সময় জেলার নদীপথে 5 শতাধিক যাত্রীবাহী ও পর্যটকবাহী বোট চলাচল করত, বর্তমানে তা নেমে এসেছে অর্ধেকে। একদিকে সড়ক পথের উন্নয়ন, অন্যদিকে নদীর নাব্যতা কমে যাওয়া আর ভাড়া নির্ধারণে মনিটরিং না থাকা, নৈরাজ্য এবং সন্ত্রাসী তৎপরতার কারণে অরক্ষিত পার্বত্য জেলার নৌপথ। পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের কারণে এখানে মূলত পর্যটন খাতে বাটা পড়েছে। সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, একটা যদি গাঁট দিত বান্দরবনে, আমাদের জন্য অনেক সুবিধা হতো আসা যাওয়া করার জন্য। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কর্তৃপক্ষের অবহেলা আর উদাসীনতায় জৌলুস হারাচ্ছে নদীমাতৃক বাংলাদেশের নৌপথ। 1960 সালের 12,000 কিলোমিটারের নৌপথ পরের 4 দশকে এসে কমে
দাঁড়িয়ে ৬,০০০ কিলোমিটারে। একসময়ের জনপ্রিয় এই যাতায়াত ব্যবস্থার করুণ গল্প জানব জাহিদ হোসেনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সঞ্চয় মজুমদার। প্রাণ চাঞ্চল্যে ভরপুর সেই সদরঘাটে এখন কেবলই শুনশান নীরবতা। ঈদ মৌসুমে যাত্রী সমাগম থাকলেও ঈদ শেষে আবারও শূন্যতা। যে কয়েকজন যাত্রী এখনো যাতায়াতে বেছে নিচ্ছেন নৌপথ, তাদের অন্যরকম স্বস্তি। আরামদায়ক আসলে নৌপথই বেশি, কারণ যদি কোনো মানুষ ঢাকা থেকে দেশে যায় তখন দেশে যাওয়ার পরে আপনার শুয়ে যাইতে পারে। একটু ভালো লাগে, মনে করে হাত পা মিললে একটু বসা যায়, একটু বাইরে বেড়ায় যাওয়া যায়। আর বাসের ভিতরে তো তা না। পণ্য পরিবহন কিংবা যাত্রী চলাচল সড়কপথ এনে দিয়েছে দ্রুত গতি। আর তাই নিতান্ত বাধ্য না হলে নৌপথ মারাতে চান না অনেকে। নৌপথে আগে চলাচল করতো রাস্তা না থাকার কারণে, এখন কিছু রাস্তা হয়েছে এই জন্য কমছে আর কি। বাচ্চা গেলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি যেতে পারে, একটু কষ্ট হলেও মানুষ বাঁচে যায়। ওরা চায় 10 টাকার ভাড়া 20 টাকা নিতে, মানুষের সঙ্গে আচরণ করে খুব খারাপ। নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের 32,000 কোটি টাকার বেশি বরাদ্দের বিপরীতে নৌ পরিবহনের জন্য বরাদ্দ কেবল 10,373 কোটি টাকা। নৌ পরিবহন খাতে নেই কোনো মেগা প্রকল্প। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। অপরাধে জড়িত শিশু কিশোরদের সংশোধনে দেশে 3টি উন্নয়ন কেন্দ্র রয়েছে। এরপরও সেখান থেকে ছাড়া পাওয়ার পর কেউ কেউ আবারও অপরাধে জড়িয়ে পড়ছে, কেউ বা হয়ে উঠছে ভয়ঙ্কর অপরাধী। তাহলে গলতটা কোথায়? আবুল কালাম আজাদের অনুসন্ধান। আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। বেশিরভাগ সময় মাদকের সঙ্গে কিংবা পাড়া মহল্লায় আধিপত্য বিস্তার করতে গিয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ে শিশু কিশোরদের অনেকে। বিচারিক প্রক্রিয়ায় এনে তাদের সংশোধনের জন্য পাঠানো হয় শিশু উন্নয়ন কেন্দ্রে। ছেলেদের জন্য গাজীপুরের টঙ্গী ও যশোরে 2টি শিশু উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় বহু আগে, যেখানে এখন নিবাসীর সংখ্যা ধারণ ক্ষমতার দ্বিগুণের কাছাকাছি। মেয়েদের জন্য গাজীপুরের কোনাবাড়িতে রয়েছে আরেকটি শিশু উন্নয়ন কেন্দ্র, যাদের মূল কাজ শিশু কিশোরদের সম্পূর্ণ সুস্থ মানুষ হিসেবে সমাজে ফিরিয়ে দেয়া। যেখানে 100 জনের ক্যাপাসিটির জায়গায় 600 জন চলে আসছে, তখন কিন্তু যারা সংশোধনের কাজে ওখানে আছেন তারা কিন্তু এই তাল সামলাতে পারছেন না, ব্যালেন্স করতে পারছেন না, সবাইকে প্রপার সুযোগ দিতে পারছেন না, সাপোর্টও দিতে পারছেন না। যেখানে একটা থানার আশপাশেই কয়েকটা কিশোর গ্যাং আছে, হ্যাঁ, সেখানে সংশোধনাগারের সংখ্যা যদি এত কম হয় তাহলে আমরা কি করে কিশোর অপরাধকে কমাবো? দেখা যাচ্ছে কিছুদিন পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়, ফলে তারা আবার অপরাধে জড়িয়ে পড়ছে। ফোন পেয়ে অসুস্থ ছেলের সাথে দেখা করতে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া থেকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ছুটে আসেন এক বাবা। তিনি জানান, 2 মাস আগে এই উন্নয়ন কেন্দ্রে তার কিশোর সন্তানকে সুস্থ অবস্থায় নিয়ে আসা হয়, যার বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে। আমি তো আমার পায়ে গুড়া ফুটে গেছে, আমি ব্যথা থাকতে না, আমার মলম কেন ফুললো মনে হচ্ছে? মারছে, টর্চার করছে, আঙ্গুলটা বলে সোজা করতে পারে না। সন্তানের হঠাৎ কেন এই অসুস্থতা? জবাব মেলে না এক পিতার কাছে, উত্তর পাওয়া গেল না শিশু উন্নয়ন কেন্দ্রের কারো কাছেও। কিশোর অপরাধীদের প্রতি সহনশীল হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে সম্প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এদেরকে যখন আমরা হ্যান্ডেল করব তখন আমরা যেন মনে রাখি যে তাকে যেন আমি আরো অপরাধী না বানাই। প্রধানমন্ত্রীর নির্দেশনার বাস্তবায়ন এবং শিশু উন্নয়ন কেন্দ্রগুলোর হালচাল সম্পর্কে জানতে গত 18 এপ্রিল সমাজসেবা অধিদপ্তরে যায় এটিএন নিউজ টিম। সেখানকার 1 তলা থেকে 3 তলা পর্যন্ত সংশ্লিষ্টদের সবগুলো দরজা বন্ধ হয়ে যায় আমাদের জন্য। পরে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তথ্য চেয়ে আবেদন জমা দেওয়া হয়। এই নিউজ প্রচার হওয়া পর্যন্ত সদুত্তর মেলেনি সমাজসেবা কর্তৃপক্ষেরও। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। সন্তানের মৃতদেহ নিয়ে ফেরা হলো না মায়ের। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো তারও। সকালে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলায় তাদের অ্যাম্বুলেন্স চাপায় এক মোটরসাইকেল আরোহীও মারা গেছেন। শনিবার রাতে বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আলম। তার মরদেহ কলাপাড়ার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন মা পুষ্প বেগম। সকাল 6:30টার দিকে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটি আমতলীর ডাক্তার বাড়ি দিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই পুষ্প বেগম ও মোটরসাইকেল চালক রুবেল শিকদার মারা যান। আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, মোটরসাইকেল এবং অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 2 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার স্থানীয় সময় রাত 11টার দিকে জেদ্দা মদিনা সড়কে এ দুর্ঘটনা হয়। এতে চট্টগ্রামের সাতকানিয়ার মোহাম্মদ মহিউদ্দিন এবং একই এলাকার মোহাম্মদ তারেক মারা যান। মহিউদ্দিনের চাচাতো ভাই মোহাম্মদ সেলিম জানান, মহিউদ্দিন মদিনায় খেজুর বাগানে আর তারেক একটি কাপড়ের দোকানে কাজ করতেন। তাদের আরেক বন্ধু মনসুরের গাড়িতে করে জেদ্দা ঘুরতে গিয়েছিলেন তারা। ফেরার পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের গাড়িটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মহিউদ্দিন ও তারেক মারা যান। আহত মনসুরকে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠকে এক প্রবাসীকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত 20 জুন জমি সংক্রান্ত বিরোধে গ্রামের সালিশ বৈঠকে প্রবাসী যুবক আব্দুল খালেক টিঙ্কুকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন সদর উপজেলার 12 রশিয়া জয়নাল হাজিরটোলা গ্রামবাসী। এ সময় সন্তান হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন টিঙ্কুর বাবা মা। ঘটনার 10 দিন পার হলেও পুলিশ এখনো কাউকে আটক করেনি। এমনকি হত্যাকারীরা হুমকি ধামকি ও ভয় ভীতি দেখাচ্ছে জানিয়ে জীবনের নিরাপত্তা চান নিহত টিঙ্কুর স্বজনরা। কিশোরগঞ্জের তাড়াইলে এক প্রজাতির স্থলচর শামুক নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৃষি ও পরিবেশের জন্য ক্ষতিকর এমন গুজবে নির্বিচারে মারা হচ্ছে আফ্রিকান জায়ান্ট স্নেল নামে পরিচিত শামুকটিকে। বিশেষজ্ঞরা বলছেন এর খারাপের চেয়ে ভালো গুণই বেশি। মূল্যবান এই শামুক নিয়ে রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পরিচিত লম্বাটে আকৃতির শামুক, তবে আকারে বড়। খোলসের রংটাও আলাদা, ঘুরে বেড়াচ্ছে ঘরে বাইরে সবখানে। রাত হলে বাড়ে উপদ্রব, খেয়ে ফেলছে লতানো সবজি সহ ফসলের কচি নরম গাছ। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা তাড়াইলে এখন শামুক আতঙ্ক। কেবল গাছ নষ্ট করা নয়, এর সংস্পর্শে আসলে হতে পারে আরো বড় কোনো ক্ষতি। এমনই গুজবে এলাকাবাসী নির্বিচারে ধ্বংস করছে এই শামুক। সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় পরিবেশবাদী সংগঠনও। এমনকি এই শামুক নিয়ে সিদ্ধান্তের সংকটে কৃষি অফিসও। আনাচে কানাচে ভর্তি, রোডে ভর্তি, রাস্তায় ভর্তি, ঘরে ভর্তি। সকালে উঠে দেখি পাতা নেই, সব খেয়ে ফেলে। বাচ্চারা গিয়ে ধরতে চায়, ধরলে পরে বাচ্চারা হাতের মধ্যে লালার মতো লাগে। আমরা এই যে কিছু লবণ দিয়ে এটি ধ্বংস করি। উপজেলা কৃষি কর্মকর্তাকে এটা অবহিত করেছি যেন তারা এটা অপসারণের উদ্যোগ নেয়। এর খারাপ ক্ষতিকর দিকগুলো সম্পর্কে প্রথমেই আমরা অবহিত করতেছি এবং এগুলোকে চিহ্নিত করে মেরে ফেলে মাটিতে পুঁতে রেখে এটাকে দমন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে প্রাণী বিশেষজ্ঞরা জানালেন ভিন্ন কথা। আফ্রিকান জায়ান্ট স্নেল নামে পরিচিত শামুকটি এর আগেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়েছিল। শামুকটির ক্ষতির চাইতে ভালো গুণই বেশি। এর মাংস আফ্রিকার বিভিন্ন দেশে খাওয়া হয়, যা অনেক প্রাণীর মাংসের চাইতে উপকারী। আর এর লালা থেকে উৎপাদিত পাউডারের মূল্য আকাশ ছোঁয়া। তাই একে ধ্বংস না করে পরিকল্পিতভাবে ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। সাউথ আফ্রিকায় বা আফ্রিকাতে এটার মাংস আপনার $25 পার কেজি বিক্রি হয়। এটার মধ্যে কোনো চর্বি নাই, অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থেকে শুরু করে বিভিন্ন উপাদান রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এইটার 1 কেজি লালার পাউডার দাম হচ্ছে $56,000। ওয়ার্ল্ড মার্কেটে বিশাল একটা বিজনেস রয়েছে। সাধারণ পাবলিককে এখন অ্যাওয়ারনেস আনতে হবে, এদেরকে সরাসরি না মেরে আমাদের প্রসেসিং করতে হবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এ পর্যায়ে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পুবালী ব্যাংক পিএলসি। বাজেটে দেয়া কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি আরও বাড়াবে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আনার সুযোগ রাখাও অনৈতিক বলে মনে করেন তারা। অর্থের মধ্যে একটা বড় অংশ কিন্তু অবৈধ অর্থ,
হ্যাঁ, তো এই অর্থ যখনই অর্থনীতিতে বিনিয়োগ হবে তখনই কিন্তু এমন একটা সেক্টরে বিনিয়োগ হবে যেটা খুবই রিস্ক ফ্রি। বিশেষ করে এই যে রিয়েল এস্টেট সেক্টর, মানে জমি বাড়ি এগুলা, এই সমস্ত জায়গাতে যখন বিনিয়োগ করা হবে বা শেয়ার বাজারে যদি বিনিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অস্থিরতা তৈরি হবে, যেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। একটা বিশ্বাস যেটা যে আমার নেতৃত্ব এবং যারা কিনা দেশ চালাচ্ছে পলিসি প্রণয়ন করতে, এটাকে তো অবশ্যই ব্যাহত করে। তো সেই জন্য আমি মনে করি যে এই ধরনের সুযোগ সুবিধা যত বেশি তুলে দেওয়া যায়, এবং আন্তর্জাতিকভাবেও ডোনর এজেন্সিগুলো কিন্তু সেই চাপগুলোই দিচ্ছে। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। ফরিদপুরের চরাঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে চীনা বাদামের আবাদ। অল্প বিনিয়োগে লাভ বেশি হয় বাদাম চাষে ঝুঁকছেন কৃষকরা। এবছর প্রায় ৮২ কোটি টাকার চীনা বাদাম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময়ে পদ্মার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চর বালুর মরুভূমিতে পরিণত হয়ে অনেকটাই অনাবাদী হয়ে পড়েছিল। এখন সেই চরের শত শত হেক্টর জমিতে আবাদ হচ্ছে চীনা বাদামের। জেলার সদরপুর ও সদর উপজেলার ডিক্রির চর, নর্থ চ্যানেল, দিয়ারা, নারকেলবাড়িয়া, চর বিষ্ণুপুর, চর মানাইর, আকটের চর ও ঢেউখালী এলাকায় বাদাম ফলিয়ে লাভবান চাষিরা। ফলন এবার ভালোই হয়েছে, আমার তাতে ৮০-৯০ হাজার টাকা খরচ হয়েছে। বেচতে যদি বাজার ভালো পাই ১.৫-২ লাখ টাকা বেচতে পারবো। ৩ বিঘার বাদামে আমার মোটামুটি ২৫ মণ ২৪ মণ বাদাম হইব। কৃষি বিভাগের তথ্য মতে ফরিদপুর জেলায় এবছর ৩,৮২০ হেক্টর জমিতে বাদামের আবাদ করা হয়েছে। কেবল সদরপুর উপজেলাতেই চাষ হয়েছে ৩,২৮২ হেক্টর জমিতে, যা গেল বছরের তুলনায় ১৩০ হেক্টর বেশি। কিভাবে এটা প্রিজার্ভেশন করা যায় সেটা প্রশিক্ষণ দিই আমরা। এটা কিভাবে তারা সংরক্ষণ করবেন, তারা যেন ভালো মার্কেট কিভাবে পাবেন, তাদেরকে সেভাবে পরামর্শ দিই আমরা। লাভজনক চীনাবাদাম চাষ ও বাজারজাতকরণে সরকারের সহযোগিতা চাইছেন কৃষকরা। আমাদের এখানে অনেক বাদাম হয়, কিন্তু আমাদের টাকা পয়সার অভাব। সরকার কিছু লোন টোন দিত বা একটু সাহায্য করতো, তাহলে আমরা অনেক বাদাম চাষ করতে পারতাম। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এ পর্যায়ে দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী জো বাইডেনের সরে দাঁড়ানো নিয়ে ডেমোক্রেটিক পার্টির ভেতর আলোচনা বাড়ছে। আগামী অগাস্টে শিকাগোতে অনুষ্ঠেয় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে ডেলিগেটরা নতুন প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রস্তাব করতে পারবেন। বলা হচ্ছে, যদি বাইডেন নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে নতুন প্রার্থী বাছাইয়ে ওই সম্মেলনে প্রত্যেক ডেলিগেটকে ভোট দিতে হবে। কোনো কারণে সরাসরি ভোট দিতে না পারলে অনলাইনে নিজের মতামত জানাতে হবে। অবশ্য এতে মতবিরোধ দেখা দিতে পারে, কারণ যেসব ডেলিগেট ইতিমধ্যে বাইডেনকে সমর্থন দিয়েছেন তাদেরই আবার নতুন প্রার্থী বাছাই করতে হবে। এদিকে শনিবার নিউ জার্সিতে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে আগামী নভেম্বরে নিজের জয়ের ব্যাপারে বড় অর্থদাতাদের আশ্বস্ত করেছেন বাইডেন। At the same time, Biden heads into the general election with some wind at his back as the economy is improving, inflation has calmed down, and he's set to travel the country to promote some of the legislation that he signed into office, particularly during his first 2 years. শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট পাস। বৃষ্টিতে দুর্ভোগে শেষ হলো এইচএসসির প্রথম দিনের পরীক্ষা। পেনশনের প্রত্যয় স্কিম বাতিলে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। কল ড্রপ নিয়ে ছাড় নয়, কাল থেকেই অ্যাকশন, আইসিটি প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি। সংশোধনী কেন্দ্র থেকে বেরিয়ে আবার ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা। সন্তানের মৃতদেহ নিয়ে ফেরার পথে প্রাণ হারালেন মা। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশি নিহত।
বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী বাইডেনের সরে দাঁড়ানো নিয়ে জল্পনা বাড়ছে। এবং ফেভারিট ইংল্যান্ড ও স্পেনের শেষ 8-এ ওঠার লড়াই আজ। Sponsored by Walton Non-Stop Millionaire Offer and Aviva Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnews.tv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি। ধন্যবাদ সবাইকে।